আজকে আমরা প্রেপোজিশন টপিক থেকে আসা দিনাজপুর বোর্ড 24-এর এই প্রশ্নটা সমাধান করব। সো দেখা যাক এই প্রশ্নের মধ্যে কি বলা আছে। বলছে ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ। আমরা জানি নোন এর সাথে প্রেপোজিশন কি ব্যবহৃত হয়? টু। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে পরিচিত। যার অর্থ হলো পরিচিত। তাহলে এখানে আমরা কি বসাবো? টু প্রেপোজিশনটা বসাবো। ইট ইজ নোন টু অল, এটা আমাদের সবার কাছেই পরিচিত অথবা সবার কাছেই জানা, দ্যাট যে ওয়ান ডে একদিন, অল উইল পাস অ্যাওয়ে আমরা সবাই চলে যাব, ড্যাশ দিস আর্থ মানে এই পৃথিবী থেকে। তো আমরা জানি যদি হতে থেকে এ ধরনের বিভক্তি আমরা পাই, আমরা ফ্রম প্রেপোজিশনটা ব্যবহার করি। তাহলে বিতে আমাদের অ্যান্সার হবে ফ্রম। তবে একটা বিষয় হলো, তুমি দেখবা অ্যাওয়ে থাকলে সাধারণত কিন্তু ফ্রম প্রেপোজিশনটা ব্যবহৃত হয়। যদি অ্যাওয়ে থাকে তাহলে সাধারণত অ্যাওয়ে এর সাথে ফ্রম প্রেপোজিশনটা ব্যবহৃত হয়। এরপরে বলছে সো তাই উই হ্যাভ নো এসকেপ ড্যাশ ডেথ, তাই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমাদের কাছে নাই। আমরা দেখতে পাচ্ছি থেকে আসছে, তাহলে থেকে যদি আমরা বিভক্তি পাই বা অর্থের দিক থেকে যদি থেকে আসে, তাহলে তুমি কি বসাবা? ফ্রম প্রেপোজিশনটা বসাবা। ঠিক আছে। এরপরে বলছে ওয়ান ডে একদিন, উই অল উইল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ। আমি যদি এই সেন্টেন্সের শাব্দিক অর্থ তোমাদেরকে বলি, অর্থটা হচ্ছে যে একদিন আমাদের সবাইকে মৃত্যুর সাদা কাপড় দিয়ে মোড়ানো হবে বা মৃত্যুর সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হবে। বাট যদি এমনি আমরা অর্থটা এভাবে বলি যে আমরা একদিন সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব, দুইভাবে তুমি অর্থ বলতে পারো। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা তুমি পুরো সেন্টেন্সের একটা অর্থ তুমি দাঁড় করাতে পারো। তো যেহেতু আমাদের সবাইকে একদিন মৃত্যুর সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হবে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ডাউনের সাথে ইনটু বসাবো, কোনো কিছুর মধ্যে বোঝাতে। ঠিক আছে। আর পুরো সেন্টেন্সের অর্থ তুমি চাইলে বলতে পারো যে একদিন আমরা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ব। ঠিক আছে। ওকে। বা অর্থ এটাও বলতে পারো যে আমাদের সবাইকে একদিন মৃত্যুর সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হবে। বিকজ কারণ, ডেথ ইজ কমন ড্যাশ অল, কারণ মৃত্যু এটা সবার জন্য একটা সাধারণ বিষয়। আমরা জানি কমনের সাথে টু বসবে, যার অর্থ হচ্ছে সাধারণ। কমনের সাথে কি বসে? টু। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে সাধারণ। অর্থাৎ মৃত্যু জিনিসটা হচ্ছে সবার কাছে একটা সাধারণ বিষয়। আমরা সবাই জানি আমরা একদিন সবাই মৃত্যুবরণ করব। সো তাই উই শুড নট মোর্ন ড্যাশ দ্য ডেড, তাই আমাদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করা এটা উচিত নয়। মর্ন মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। কিসের জন্য? মৃত্যুর জন্য। তো আমরা বিভক্তির ক্লাসে পড়ে আসছি, যদি জন্য অর্থ আমরা দেখি সেক্ষেত্রে ফর প্রেপোজিশন আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে? ফর প্রেপোজিশন আমরা ব্যবহার করব। অর্থাৎ বলা হচ্ছে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করা উচিত নয়। বাট কিন্তু দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি আর ইমর্টাল, কিন্তু যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তারা কিন্তু ইমর্টাল মানে তারা জীবন্ত। হ্যাঁ। তাহলে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি জন্য অর্থ আসছে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? ফর প্রেপোজিশনটা বসাবো। অর্থাৎ বলা হচ্ছে যারা দেশের জন্য প্রাণ দেয় তারা কিন্তু মরে না, তারা আমাদের কাছে কিন্তু অলওয়েজ জীবিত থাকে। দেয়ার মেমোরিজ, তাদের যেই স্মৃতিগুলো আছে, ডোন্ট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান। তো সিঙ্কের সাথে এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটু মনে রাখবে। সিঙ্কের সাথে ইনটু হয়, যার অর্থ হচ্ছে ডুবে যাওয়া। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ডুবে যাওয়া। ওকে। তাহলে বলা হচ্ছে দেয়ার মেমোরিজ ডোন্ট সিঙ্ক ইনটু অবলিভিয়ান। আর অবলিভিয়ান মানে হচ্ছে বিস্মৃতি, অর্থাৎ যা কিছু তোমার স্মরণে নাই এটাকে বলা হয় অবলিভিয়ান, বিস্মৃতি। তো বলছে যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তাদের যে স্মৃতিগুলো আছে সেগুলো আমাদের বিস্মৃতির মধ্যে ডুবে যায় না। ঠিক আছে। তাহলে সিঙ্কের সাথে কি বসবে? ইনটু, মানে তাদের স্মৃতিগুলো হচ্ছে বা তাদের কর্মকাণ্ডগুলো, তারা তারা যে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলো, এগুলো আমাদের বিস্মৃতির মধ্যে চলে যায় না বা ডুবে যায় না, তারা সবসময় আমাদের মনের মধ্যে থাকে। দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান, অর্থাৎ
পৃথিবীতে এমন কোনো ঔষধ এখনো পর্যন্ত তৈরি হয়নি যেটা মানুষকে রক্ষা করতে পারবে কিসের থেকে? ফ্রম ডেথ, মৃত্যু থেকে। তাহলে থেকে যদি হয় আমরা কোন প্রেপোজিশন বসাবো? ফ্রম। ওকে, সো তাই উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, তাই আমাদের সবার মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। সো জন্য অর্থে আমরা একটু আগে পড়ে আসলাম, ফর প্রেপোজিশনটা বসাবো। আমরা এই পুরো প্রশ্নের মধ্যে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, যেমন নোন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যার অর্থ হচ্ছে পরিচিত, কমন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এরপর আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক ইনটু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর বাকি যেগুলো আমরা অ্যান্সার করলাম সবকিছু হচ্ছে বুঝে অ্যান্সার করলাম। আর অ্যাওয়ে এর সাথে সাধারণত ফ্রম প্রেপোজিশনটা ব্যবহৃত হয়। অ্যাওয়ে নিজে একটা প্রেপোজিশন, আবার ফ্রম এটাও একটা প্রেপোজিশন। সো অ্যাওয়ে ফ্রম কিন্তু একসাথে ব্যবহৃত হয়। সো আমরা বলা যায় যে মোট 4টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পাচ্ছি, নোন টু, অ্যাওয়ে ফ্রম, দেন কমন টু, সিঙ্ক ইনটু, আর বাকি যেগুলো আমরা অ্যান্সার করলাম সেগুলো কিন্তু অর্থ বুঝে। সো অর্থ বুঝলে তুমি কিন্তু খুব সহজে ইংলিশের যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। সো আশা করি তোমাদের কাছে দিনাজপুর বোর্ড 24-এর এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা বোর্ডের সমাধান ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।